যেসব সংস্কার ঐক্যমত্য হবে তার বাস্তবায়ন এই সরকারের অধীনেই, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে জানালেন নুরুল হক নূর। মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান, আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস। এ যাবৎকালের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়। বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত। গাজীপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজনের মৃত্যু, নারী শিশু সহ 4 জন দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। জাতীয় আইনগত সহায়তা দিবস আজ, সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি, প্রান্তিক মানুষকে আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার। ভারত পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা, চতুর্থ দিনেও পাল্টাপাল্টি গুলি বিনিময়, দায়িত্বশীল আচরণের আহ্বান চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের। এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, পেসার তানজিম সাকিবের অভিষেক, একাদশে বিজয় ও নাইম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। যেসব সংস্কারের বিষয় ঐক্যবদ্ধ হবে তার বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে বলে দাবি তুলেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়ে নূর বলেন, ব্যক্তি বা দলের স্বার্থ নয়, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে 35টি দল মতামত ও প্রস্তাব দিয়েছে। তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, কথা বলবো তার সাথে। হাসান, বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোন কোন প্রস্তাব তুলে ধরা হয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বৈঠকটি শুরু হয়েছে এবং সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। কিছুক্ষণ পরে অর্থাৎ 12:30টার দিকে মধ্যাহ্নের বিরতি হতে পারে, এরপরে হয়তো নতুন করে আবার বৈঠকটি শুরু হতে পারে, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেখানে জাতীয় সংসদের মেয়াদ আসলে 4 বছর হবে নাকি 5 বছর হবে সেই ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে। একই সঙ্গে সংবিধান বিষয়ক যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে, আমরা এতটুকু জানতে পারেছি। বিশেষ করে গত কয়েকদিন ধরে যেটি বিষয়ে আলোচনা হচ্ছিল বিশেষ রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি হচ্ছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, সেটি নিয়েও কিন্তু কথা হতে পারে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং সেখানে গণ অধিকারের পক্ষ থেকে 5 বছর মেয়াদী সংসদের মেয়াদের পরিবর্তে 4 বছর মেয়াদী সংসদে করার প্রস্তাব করা হতে পারে, এতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া সংসদে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন কিন্তু প্রস্তাব আজকে গণ অধিকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে, সেটি কিন্তু আলোচনার টেবিলে এখন পর্যন্ত রয়েছে, আমরা এতটুকু জানতে পেরেছি। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন বিভাগ এবং বিচার বিভাগের যে একটি পৃথকীকরণ সে ব্যাপারে কিন্তু কথা হচ্ছে এবং নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন বিভাগের যে পৃথকীকরণ সেটিকে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, আলাদা সচিবালয় স্থাপন করা যায় সে ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে এবং সেগুলোর ব্যাপারে কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে গত আজকে বৈঠকের আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ঐক্যমত্য কমিশনের যে 166টি প্রস্তাব রয়েছে সেগুলো যতটা সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সর্বোচ্চ সংখ্যক বিষয় আসলে ঐক্যমত্য স্থাপন করবার জন্য তিনি ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং সেক্ষেত্রে কিছু রাজনৈতিক দলগুলোতে কোনো বিষয় যদি ছাড় দিয়ে প্রয়োজন হয় সেগুলোতেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন ছাড় দেবার। এবং এই সরকারের অধীনে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু সমস্ত সংস্কার
সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে এবং সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং আজকে অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো, তিনি যখন মধ্যাহ্নের বিরতির সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তখন হয়তো আমরা বিস্তারিত আরো জানতে পারবো এবং কতটি বিষয়ের সাথে তারা একমত হয়েছেন, কতটি বিষয়ের সাথে দ্বিমত হয়েছেন এবং কোন কোন বিষয়গুলো তিনি আরো সংস্কারের মধ্য দিয়ে ঐক্যমত হবেন সেটি কিন্তু আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। পতিত শেখ হাসিনা সরকার হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনালের তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। এইচ হিমেলের রিপোর্ট। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন তিনি। This is one of the cases that we have to resolve ourselves, continue to do that. We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. তিনি জানান, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনের গণহত্যার বিচার শুরু হবে। So this is a good start. We have our own research, own reports, what the terrible thing they have done. So the legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমস্টেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। We have a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh. পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Don't go back to the old. এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ভোটের 5 বছরের পর আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের পরামর্শের পর রোববার রাতে গেজেট প্রকাশ করে ইসি। এইচ হিমেলের আরও একটি প্রতিবেদন। 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। তাতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করে মামলা করেন ইশরাক। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো ঢাকা দক্ষিণ মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। রোববার রাতে গেজেট প্রকাশ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। শপথ আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো হয়েছে গেজেট কপি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 13 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলা সহ আলাদা 4টি মামলায় আরও যাদের
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা ও রবিউল ইসলাম, এসআই মালিক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। কথা বলবো তার সাথে। তন্দ্রা, ট্রাইব্যুনাল থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? চৈতি, আমি যদি বলি যে সর্বশেষ আজকে কিন্তু এখানে 4টি মামলার কিন্তু এখানে বলা যায় যে এখানে আজকে সকাল 10টা থেকে 10:15টার দিকে কিন্তু এখানে 13 জনের মতো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং আজকে সবগুলো কথা না বলে যদি আমি একটু সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা যদি আমি বলে থাকি, আজকে সবচেয়ে প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে আশুলিয়ায় যে 6 জনকে পোড়ানোর যে ঘটনাটি ঘটেছিল, যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এবং মোটামুটি অনেক বেশি এই জিনিসটি প্রকাশ হয়েছিল এবং সবার কাছে গিয়েছে এই জিনিসটি। এবং এই 6 জন পোড়ানোর যে ঘটনাটি রয়েছে এর জন্য কিন্তু 6 জনকে আসলে পোড়ানোর আগে গুলি করে যে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু সেই ভিডিও ফুটেজ কিন্তু তারা হাতে পেয়েছে বলে জানিয়েছে। এবং এছাড়া যদি আমি একটু বলি যে এই তদন্ত প্রতিবেদন 25শে মে আসলে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এছাড়া যদি আমি বলি যে এই পোড়ানোর ঘটনা যে হত্যার বা পোড়ানোর আগে যে হত্যার যে ফুটেজটি আছে এটি যে তারা আজকে হাতে পেয়েছে ট্রাইব্যুনাল, এটা নিয়েই কিন্তু এখন তদন্ত চলবে। এবং এছাড়াও যদি আমি বলি আজকে কিন্তু প্রায় আরও 3টি মামলার এখানে 13 জন আসামিকে হারা হয়েছিল। এবং এছাড়া যদি আমি বলি যে আজকে কিন্তু আওয়ামী লীগের নরসিংদী জেলার ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এই সবগুলোর মাঝেই আমি যদি বলি প্রসিকিউশন বারবারই একটা কথা সবচেয়ে বেশি বলছিলেন, যেটি হচ্ছে আশুলিয়ার 6 জনকে পোড়ানোর যে ঘটনাটি রয়েছে সেটি, এবং সেটি সম্পর্কে এখন পর্যন্ত এটি জানা গেছে এবং 2 জনকে শনাক্ত করা গেলেও জানা যাচ্ছে যে আরো কয়েকজন যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করার এখনো চেষ্টা চলছে এবং খুব দ্রুতই তাদেরকে শনাক্ত করা হবে বলেও প্রসিকিউশন জানিয়েছে। তো এই ছিল চৈতি আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। দেখছেন সংবাদ দুপুর। সারা দেশের মতো সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার সকাল 8:30 সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে লিগ্যাল এইড মেলা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আছে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে আইন সহায়তা প্রদান ও আলোচনা সভা। আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে মানুষদেরকে আইনগত পরামর্শ প্রদান করি, সেটা অবশ্যই বিনামূল্যে। আর সেই সাথে হচ্ছে আমাদের কাছে যখন আবেদন আসে আমরা এডিআর এর মাধ্যমে আপস মীমাংসা করার চেষ্টা করি এবং প্রয়োজন হলে যদি মনে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনাস্থল পরিদর্শন করি এবং সরেজমিনে মীমাংসা করার চেষ্টা করি। অনেকে মনে করে যে এখানে খরচ নাই, বিনা পয়সায় এখানে সাহায্য পাওয়া যাবে কিনা, আসলে ভুল ধারণা এটা। আসলে এখানে আসলে যে ন্যায় বিচার পাওয়া যায় এটাই সত্য। ভোলার চর ফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশার শ্রমিকদের সাথে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা চর ফ্যাশন মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার বিকাল থেকে এই ধর্মঘট চলছে। ধর্মঘট অব্যাহত থাকায় সোমবার সকাল থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টার্মিনালে এসে যাত্রীদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। এদিকে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় অন্যান্য বাস চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা।
চরপেশনে বিকাল 3 ঘটিকায় সিএনজি চালকেরা আমাদের বাস শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং সেই হামলায় আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি এবং এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। অসুবিধা হচ্ছে, আমরা দৌলতখাঁ যাব, বাস চলাচল কারণে আমরা অফিস টাইমলি করতে পারতেছি না। গাজীপুরে একটি বসতবাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত এবং শিশুসহ দগ্ধ হয়েছেন 4 জন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা জানায়, বাসন থানার মগুরখাল মোল্লা মার্কেট এলাকায় সন্ধ্যার দিকে একটি বসতবাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিন সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের শরীরের 90% পুড়ে গেছে। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা চতুর্থবারের মতো নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়ালো ভারত পাকিস্তানের সীমান্তরক্ষীরা। পুঞ্চ সেক্টরে ঘটে প্রথমবার গুলি বিনিময়ের ঘটনা। এজন্য পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দিয়েছে ভারত। তবে নয়াদিল্লির আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সিমলা চুক্তি স্থগিতের হুমকি দিয়েছে ইসলামাবাদ। উভয় পক্ষকে সংযম ধরে রাখার আহ্বান জানিয়েছে চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। আরবিদ আফসারের রিপোর্ট। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলে ক্রমেই বাড়ছে সংঘাত। প্রতিদিনই লড়াই বা গুলি বিনিময়ের ঘটনা ঘটছেই। টানা চতুর্থ দিনের মতো রাতভর পুঞ্চ সেক্টরে হয় গুলি বিনিময়। ভারতের অভিযোগ, অস্ত্রবিরতি লঙ্ঘন করে কুপাওয়ারা ও পুঞ্চ জেলায় লাইন অফ কন্ট্রোলে গুলি ছোড়ে পাক সীমান্তরক্ষীরা। পেহেলগামে পর্যটক সহ 26 জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে 3 জনের স্কেচ সামনে এনেছে কাশ্মীরের প্রশাসন, যাদের 2 জন পাকিস্তানি ও 1 জন কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। তবে তাদের বিষয়ে তথ্য দিতে পারলে 20 লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রশাসন। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে পাকিস্তানের হাত নেই, শুরু থেকেই দাবি করে আসছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার বলেন, সিন্ধু বন্টন চুক্তি লঙ্ঘন করলে উল্টো ভারতও বিপর্যয়ের মুখে পড়বে। মোদী সরকার রাজনৈতিক ফায়দা আদায়ে পানিযুদ্ধে জড়াতে চাইছে বলে অভিযোগ তার। এ অবস্থায় ভারত তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করার মতো পদক্ষেপ নেবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশরাক দারের সঙ্গে ফোনালাপে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। আর দুদেশকে দায়িত্বশীল সমাধানের পথ খোঁজার তাগিদ দিয়ে হোয়াইট হাউস জানায়, পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানে নিরসনের পক্ষে যুক্তরাজ্য। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় জাতিসংঘের তহবিলে থাকা খাদ্য সামগ্রী একেবারেই ফুরিয়ে গেছে। বন্ধ আছে নতুন করে ত্রাণ সরবরাহের কার্যক্রম। এছাড়াও অপুষ্টিতে ভুগছে গাজার বেশিরভাগ শিশু। তাসনিম ফাতেমার রিপোর্ট, জানাচ্ছেন আরবিদ আফসার। গাজা একবেলা খাবার সংগ্রহ যেন এক ভয়াবহ যুদ্ধ। শিশু থেকে বয়স্ক সবাই সংগ্রামে নেমেছে খাবার সংগ্রহের। খাবারের বাটি, এমনকি প্লাস্টিকের বক্স যার যা আছে তা নিয়ে লাইনে দাঁড়ানো এক মুঠো খাবারের আশায়। তবে এই খাবার যেন এখন শেষের পথে। শেষ মুহূর্তের খাবারের জন্য বহুল প্রতীক্ষায় লড়াই করছে গাজাবাসী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার প্রধান কর্মকর্তা উইটেল বলেন, বোমা হামলায় যারা মারা যাননি তারা এখন খাবারের অভাবে মারা যাচ্ছে। খালি হয়ে গেছে ত্রাণ ও খাদ্য সংরক্ষণের গুদামগুলো। খাদ্য উপকরণের অভাবে বন্ধ হয়ে গেছে তাদের রান্নাঘর। উইটেল আরও জানান, শিশুদের মধ্যে দেখা দিয়েছে ভয়াবহ অপুষ্টি। সংস্থাটির এক প্রতিবেদনে দেখা যায়, গেল সপ্তাহের তুলনায় শিশুদের মধ্যে অপুষ্টি বেড়েছে দ্বিগুণ।
ধ্বংস হয়ে গেছে শিশু শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সামগ্রী। হাসপাতালে প্রতিদিন বাড়ছে আহতের ভিড়, নেই সেবার চিকিৎসা সামগ্রী। গাজায় জীবন বাঁচানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। বোমার আঘাতে মারা না গেলেও খাবারের অভাবে মারা যাবে। সীমান্ত বন্ধ রাখায় এ দুর্ভোগ এখন ভয়াবহ বেড়েছে। অপুষ্টিতে ভুগছে বহু শিশু, তাদের চিকিৎসা দেয়া এখন অসম্ভব হয়ে পড়েছে। সন্তানদের খাবার না দিতে পারা অসহায় মা জানান নিজের কষ্টের কথা। বলেন, সন্তানরা ভালো খাবারের আশায় অপেক্ষা করে প্রতিদিন। ত্রাণের খাবারে তাদের চাহিদা পূরণ অসম্ভব হয়ে পড়েছে। শিশুরা অপুষ্টিতে ভুগছে। তারা কি খাবার খাচ্ছে? প্রতিদিন লাইনে দাঁড়িয়ে ভাত অথবা বিন নিয়ে আসে। তারা মাছ মাংস খেতে চায়। রাফা সীমান্ত খুলে দেওয়ার অপেক্ষা করে তারা। এই সামান্য খাবারে তাদের চাহিদা পূরণ হয় না। জাতিসংঘের কর্মকর্তা জানায়, দ্রুত ত্রাণ প্রবেশ করতে না দিলে চরম মানবিক বিপর্যয় শুরু হবে গাজায়। এছাড়াও পুনরায় যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানায় সংস্থাটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।